একটা তার দিয়ে যখন ইলেকট্রিক কারেন্ট যায় তখন চোখে সেটা দেখতে পাওয়া যায় না, ঠিক কথাই, কিন্তু তার যেটা ফলাফল সেটা বুঝতে পারা যায়, যেভাবেই হোক না কেন। বেশ কতকগুলো বাহ্যিক ফলাফল রয়েছে, অর্থাৎ বাইরে থেকে দেখলে বুঝতে পারা যায় যে এই তারের মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে, বা একটা মূল কারণ হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, কিন্তু একটা ফল হচ্ছে, ফল মানে হচ্ছে কি, যেটা আউটকাম মানে যেটা বাইরের থেকে আমরা দেখতে পাই, সেরকম একটা ফল হচ্ছে তাপীয় ফল। সেটা কিরকম, এটা অনেকেই তোমরা দেখেছো, ব্যবহার করেছো, অনেকে জানো। যেমন একটা ব্যবহার হচ্ছে, তোমরা দেখেছো, ইলেকট্রিক ইস্ত্রি, যেটা বলা হয় আয়রন, জামা কাপড় ইস্ত্রি করার জন্য যেটা আমরা ইলেকট্রিক আয়রন বাড়িতে অনেকেরই থাকে, সেটা প্লাগের সঙ্গে তারটাকে কানেক্ট করে দিলেই যন্ত্রটা যখনই বিদ্যুৎ প্রবাহ পায় তখনই সেটা গরম হতে থাকে। ইলেকট্রিক হিটারের প্রচলনটা অনেকটা কমে গেছে এখন, বাড়ি বাড়িতে আর ইলেকট্রিক হিটার ব্যবহার হয় না। তো এগুলো বাদ দিয়ে কতকগুলো জিনিস রয়েছে, যেমন জল গরম করার কিছু যন্ত্র রয়েছে, গিজার যেটা বলা হয় টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। ইলেকট্রিক কারেন্ট পাঠিয়ে জলকে গরম করা হয়। ইলেকট্রিক কেটেল, ইলেকট্রিক কুকার, তারপরে হচ্ছে আয়রনের কথা তো আগেই বলেছি। এই ধরনের কতকগুলো যন্ত্রপাতি রয়েছে যেখানে ইলেকট্রিক কারেন্ট যখন পাস করে বা প্রবাহ হয় তখন সেই যন্ত্রটা উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়া মানে তাপের উদ্ভব হওয়া। তো কতটা ইলেকট্রিক কারেন্ট কিভাবে গেলে, কতক্ষণ সময় ধরে গেলে কতখানি তাপ উৎপন্ন হবে, এই নিয়ে বিজ্ঞানী জুল কতগুলো সূত্র দিয়েছেন। তো মাধ্যমিক স্তরে এই সূত্রগুলো প্রমাণ করার কোনো স্কোপ নেই, যদিও আমার ইচ্ছা আছে তোমাদের প্রমাণটা দেখিয়ে দেওয়ার, কিভাবে করা হয় সহজভাবে বুঝিয়ে দেওয়ার। সূত্র আকারে যেগুলো দেওয়া হয়েছে, বিজ্ঞানী জুল সূত্র আকারে যেগুলো দিয়েছিলেন সেগুলো হচ্ছে এইরকম। ধরা যাক আমাদের যেটা এখানে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে একটা ইলেকট্রিক তার। এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে। লক্ষ্য করে দেখো এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে, এবং এই যে চিহ্নটা, এটা হচ্ছে রোধের চিহ্ন। এখানে আর রেজিস্ট্যান্স রয়েছে, আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে আই। তাহলে আমরা লিখতে পারি প্রবাহ বা তড়িৎ প্রবাহ, প্রবাহের মান সমান হচ্ছে আই। এটা ছোট বা বড় আই তোমরা যেটা খুশি ব্যবহার করতে পারো। পরিবাহী রোধ সমান আর, এবং উৎপন্ন তাপ, তাপটা কোথায় উৎপন্ন হবে, না এই জায়গায় তাপটা উৎপন্ন হবে। উৎপন্ন তাপ সমান এইচ, হিট। হিট থেকে কথাটা এসছে, তার ওয়ার্ডের এইচ নিয়েছি হিট থেকে। আর পরিবাহীতে যে সময় ধরে প্রবাহ চলে তার মান সমান টি। এখন প্রবাহের যে মান সেটা আই, আইটাকে আমরা অ্যাম্পিয়ারে প্রকাশ করি, তোমরা এটা জেনেছো, যারা ইলেকট্রিক্যাল সায়েন্সের ক্লাসগুলো করছো তারা জেনেছো। এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ওহম, এটা ওহমের চিহ্ন। উৎপন্ন তাপ হিট,
এটাকে জুল এককে আমরা প্রকাশ করি, ক্যালোরি এককেও প্রকাশ করা যায়। আর যে সময় ধরে প্রবাহ চলে তার মান হচ্ছে টি, এটা সেকেন্ড। তো জুল বিজ্ঞানী তিনি সূত্র দিলেন এইরকম যে যদি প্রবাহের মান আই হয় এবং উৎপন্ন তাপের মান এইচ হয়, তাহলে 1 নাম্বার সূত্র উনি একটা দিলেন। 1 নাম্বার সূত্রটা হচ্ছে এইচ ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার যখন যখন আর এবং টি ধ্রুবক। মানে রোধের পরিমাণটা অপরিবর্তিত রেখে এবং সময়, প্রবাহের সময় সেটাকে অপরিবর্তিত রেখে যদি প্রবাহ চালানো হয়, তবে দেখা যায় যে প্রবাহের বর্গের সঙ্গে উৎপন্ন তাপ হচ্ছে সমানুপাতিক। এটা সমানুপাতিকের চিহ্ন। 2 নাম্বার সূত্র যেটা, সেটা হচ্ছে এইচ ভ্যারিজ অ্যাজ বা এইচ সমানুপাতিক আর রোধের সঙ্গে সমানুপাতিক যখন আই এবং পি ধ্রুবক। আর 3 নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে এইচ ভ্যারিজ অ্যাজ টি যখন আর এবং আই। এখন এই যে তিনখানা সূত্র রয়েছে, এই তিনখানা সূত্রকে আমরা যদি একত্রীভূত করে দিই, অর্থাৎ তিনখানা সূত্রকে একটা সূত্র আকারে প্রকাশ করতে চাই, তাহলে অঙ্কের একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী এটাকে বলা যেতে পারে, বলে যৌগিক ভেদের উপপাদ্য। যারা জানো না ব্যাপারটা, তাদের কাছে এখানেই ব্যাপারটা আলোচনা করে দিচ্ছি যে এটাও পরিবর্তনশীল হয়, যদি এটাও পরিবর্তনশীল হয় এবং এটাও পরিবর্তনশীল হয়। লক্ষ্য করে দেখো, যখন এই দুটো ধ্রুবক তখন এটা পরিবর্তনশীল, আবার এই দুটো যখন ধ্রুবক তখন এটা পরিবর্তনশীল, আবার এই দুটো যখন ধ্রুবক তখন এটা পরিবর্তনশীল। আবার তিনটেই যখন পরিবর্তনশীল, তিনটের মানেই যখন পরিবর্তিত হয়, তখন কি হয় সেটা বলে or এইচ ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার আর টি। তিনটে একসঙ্গে তখন মাল্টিপ্লাই হয়ে গেল, আই স্কোয়ার আর ইন্টু টি, তিনটে একসঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল। যখন সবগুলোই পরিবর্তনশীল, যখন সবগুলোই পরিবর্তিত হয়, তখন এইচ ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার আর টি। এবং যৌগিক ভেদের যে উপাদ্য, ভেদের যেটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এইচ ভ্যারিজ অ্যাজ or এইচ ইজ ইকুয়াল টু তখন হবে or এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। যে একটা ধ্রুবক, যে একটি ধ্রুবক। তো এই যে শেষে যে সূত্রটা লিখলাম, একদম শেষে, সেটাকে বলে জুলের সূত্রের ম্যাথামেটিক্যাল এইচ ভ্যারিজ অ্যাজ এই যে বক্সের মধ্যে যেটা লিখলাম, এটা হচ্ছে জুলের যে সূত্র, সেই সূত্রের গাণিতিক রূপ। লক্ষ্য করে দেখো যে প্রবাহের মান যখন, প্রবাহের মান হচ্ছে আই, আই এর স্কোয়ারের সঙ্গে এটা কিন্তু ভ্যারি করে। অর্থাৎ আই এর মানটা যদি 1 গুণের জায়গায় 2 গুণ করে দেওয়া হয়, ধরা যাক 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, 1 অ্যাম্পিয়ারের জায়গায় 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, সেখানে হিট তৈরি হচ্ছিল এইচ পরিমাণ। তো যদি সেটাকে আমরা বাড়িয়ে দিই, 1 এর জায়গায় 2 করে দিই, তখন কিন্তু যেটা হিট হবে সেখানে, সেটা 4 গুণ হয়ে যাবে, 2 এর স্কোয়ার। তেমনি যদি 3 গুণ করে দেওয়া হয়,
তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 গুণ হয়ে যাবে। তার মানে ইলেকট্রিক কারেন্ট যেটা রয়েছে, এই কারেন্টের মান যেরকম বাড়ানো হবে তার বর্গের সঙ্গে সমানুপাত রেখে হিটের পরিমাণটা বাড়বে। যদি 10 গুণ ইলেকট্রিক কারেন্ট পাঠানো হয়, 1 অ্যাম্পিয়ারের জায়গায় 10 অ্যাম্পিয়ার পাঠানো হয়, তাহলে 100 গুণ তাপ উৎপন্ন হবে। 100 গুণ, এই হচ্ছে ব্যাপার। এখন এই যে সূত্র, এই সূত্রটা ব্যাপক প্রয়োগ রয়েছে, ব্যবহারিক জীবনে প্রয়োগ রয়েছে। শুধু তাই নয়, এ, বিজ্ঞান শিক্ষার সঙ্গে সঙ্গে ব্যবহারিক জীবনে এগুলো জানার প্রয়োজনও রয়েছে, কারণ তোমাদের দৈনন্দিন জীবনে অনেক সময়, কারণ এগুলো কাজে লাগবে। ইলেকট্রিক্যাল সায়েন্স নিয়ে তুমি উচ্চতর পড়াশোনা করো বা না করো, সেটা তোমার উপর নির্ভর করছে তুমি কি পড়বে না পড়বে। কিন্তু ব্যবহারিক জীবনে, বাড়িতে, অফিসে, দোকান টোকান যেখানেই হোক না কেন, প্রত্যেকটা জায়গাতেই ইলেকট্রিক্যালের অ্যাপ্লায়েন্সেস যেগুলো রয়েছে, সেই অ্যাপ্লায়েন্সেসের প্রয়োগ রয়েছে। সেগুলোর বাদ দিয়ে আমরা একদম চলতেই পারি না। তো সেখানে কি ঘটনা ঘটে সেগুলো নিয়ে একটু ইন্টারেস্টিং আলোচনা করা যাবে। তোমাদের বইতে জুলের সূত্রে যেটা রয়েছে, জুলের সূত্র সংক্রান্ত যে সূত্রটি রয়েছে, সেটি হচ্ছে H=I² RT/J। এই ভার্সনটাই তোমাদের বইতে রয়েছে। বইটি তোমরা পড়বে আমার এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে, তাহলে তোমাদের কাছে বিষয়টা বোধগম্য হবে। তবে বইয়ে যেগুলো নেই, আমি আপাতত সেইগুলো কতগুলো বিষয়টা আরো মনোগ্রাহী হয়। ধরো, খুব একটা বাস্তব উদাহরণ আমরা দিচ্ছি এবং যেটা প্রয়োজনীয়। ধরা যাক, ধরো এই একটি বক্স রয়েছে বাড়িতে, দেখবে প্রত্যেকেরই ইলেকট্রিক কারেন্ট যাদের বাড়িতে রয়েছে তাদের দেখবে যেখানে মিটার রয়েছে, সেই মিটার থেকে, এটা হচ্ছে ইলেকট্রিক মিটার মনে করা যাক, সেই মিটার থেকে যে তারটি এসছে, ধরা যাক মিটার থেকে তার এসছে, এখানে আরেকটা সকেট, চীনামাটির সাধারণত তৈরি হয়, একটা সকেট থাকে, সাদা রঙের দেখতে হয়। একটা সকেটের মধ্য দিয়ে তারটা বেরিয়ে আসে, উল্টো দিকে তারটা বেরিয়ে আসে। এবং সবাই জানে যে দুটো তার, একটাকে বলে লাইভ তার, এগুলো নিয়ে আবার পড়াবো আমি পরবর্তীকালে, লাইভ তার, নিউট্রাল তার, ইত্যাদি ইত্যাদি। এগুলোর মিনিংটা কি, আর্থ তার, একটা থাকে আর্থ তার, এগুলোর মিনিং আছে আলাদা। যেটা লাইভ তার বা উত্তপ্ত তার বলা হয়, ওটাকে হট ওয়্যার বলা হয় অনেক সময়, সেটাতে একটা তার থাকে, খুব সরু তার থাকে, তাকে বলে ফিউজ ওয়্যার, ফিউজ। তো সেটার কাজটা কি? তো ধরা যাক তোমার বাড়িতে যে ইলেকট্রিক কারেন্ট আসছে, তোমার 15 অ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্ট আসে, এবং এখানে তোমার এই যন্ত্রপাতিগুলি রয়েছে তোমার বাড়িতে। সেই যন্ত্রপাতিগুলি এরকম, ধর একটা বাল্ব রয়েছে, কিরকম থাকবে আমি ছবিটা একটু স্পষ্ট করে আঁকার চেষ্টা করছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, ভালোও লাগবে। তো আমাকে একটু সময় দিতে হবে, আলোচনা করতে গেলে একটু সময় লাগবে। ধরা যাক এটা হচ্ছে মিটার বক্স। মিটার বক্সের থেকে আমি দুটি তার নিচ্ছি, এই একটি তার নিলাম, এই একটি তার নিলাম, এবং আরেকটি তার নেওয়া হলো, দ্বিতীয় একটি তার নেওয়া হলো, দুটি তার নিয়েছি আমরা, একটা লাল একটা সবুজ রঙের দিয়েছি। দেখো, লক্ষ্য করে দেখো, এই যে লাল তারটা রয়েছে, এই তারটা আরো একখানা বাক্সর মধ্য দিয়ে, ছোট্ট সকেট যেটা বললাম, সাদা রঙের চীনামাটির একটা বক্স থাকে, তার মধ্য দিয়ে এটাকে পাস করানো হয়। তারপরে এটাকে আবার টেনে নিয়ে আসা হয়, এই তারটাকে। আর
এই যে সবুজ তারটা রয়েছে সেটা সরাসরি আসছে, সরাসরি আসছে, এই দুটো তার প্যারালালি চলে। তো ধরা যাক একটার নাম বলেছি আমরা নিউট্রাল, একটা বলেছি ফেজ বা হট ওয়্যার। তো একটা বাল্ব রয়েছে, একটা বাল্ব আমরা যোগ করেছি এই দুটো তারের সঙ্গে, এবং সেই তারটা এর বাল্বের চিহ্ন এরকম দেওয়া হয়, এটা বাল্ব রয়েছে। তো যখন ইলেকট্রিক কারেন্ট আসবে, 15 অ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্ট আসে, 15 অ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্ট এর মধ্য দিয়ে পাস করে। যখন পাস করে, যে সমস্ত বাল্বগুলো আজকাল ব্যবহার করা হয় সেগুলো কিন্তু, আগেকার বাল্বগুলো এখন বাতিল হয়ে গেছে। আগে যেগুলো বলা হতো ভাস্বর ল্যাম্প বা একটা ফিলামেন্ট থাকতো, দেখবে পুরাতন কিছু বাল্ব পাওয়া যায় এখনো, ফিলামেন্টের প্রয়োগ রয়েছে, তবে আস্তে আস্তে এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ফিলামেন্ট মানে ভেতরে একটা খুব সরু তার থাকে, কয়েলড কয়েল বলা হয়, একটা এরকম কয়েল থাকে, সেই কয়েলটাকে আবার কয়েল করা হয়, তাকে বলে কয়েলড কয়েল। মানে এই যে কয়েল রয়েছে, এই কয়েল তার যেটা রয়েছে, কয়েল মানে হচ্ছে ধরো এখানে 1 মিটার তারকে 10 সেন্টিমিটার কি 2 সেন্টিমিটারের মধ্যে এইটাকে ছোট্ট একটা কয়েল করে দেওয়া হবে। তারপরে যে কয়েল রইলো সেই কয়েলটা দিয়ে আর একটা কয়েল, এইরকম একটা কয়েল, এটাকে বলে কয়েলড কয়েল। এই কয়েলটা চলতে থাকবে এরকম। কয়েলড কয়েল, এরকম নাম এটা। তো এই যে কয়েলড কয়েল যে তারটা রয়েছে, এই তারের দৈর্ঘ্যটা অনেক বেশি, বুঝতেই পারছো, 1 মিটার তারকে আমি 2 সেন্টিমিটারের মধ্যে রেখে দিলাম, তারপরে সেটাকে আবার কয়েল করলাম, মানে এরকম করে প্রায় 30-40 মিটার একটা তার, 30 থেকে 40 মিটারের মতো একটা লম্বা একটা তার, সেই তারটাকে মাত্র 2 থেকে 5 সেন্টিমিটার জায়গার মধ্যে সেই তারটাকে এরকম করে কয়েল কয়েল আকারে দিয়ে, আর সেটাকে এরকম করে একটা তারকে ফেজের সঙ্গে একটা নিউট্রালের সঙ্গে যোগ করে দিলাম, মানে ইলেকট্রিক কারেন্ট এর মধ্য দিয়ে যাবে। ইলেকট্রিক কারেন্ট যখন এর মধ্য দিয়ে যায় তখন কি হয়, বুঝতেই পারছো, আমাদের এটা ফর্মুলা পড়িয়েছিলাম, সেই ফর্মুলা আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এগুলো মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু পরবর্তী আলোচনাগুলো ঠিক ঠিক বোঝা যাবে না। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ মানে কি, এলটা হচ্ছে লেংথ, এ মানে এরিয়া অফ ক্রস সেকশন, রো ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি, এটা নিয়ে অনেক পড়ানো হয়েছে। তো এল যখনই বেড়ে যাবে এবং এটা যখনই কমে যাবে, তখন আর এর ভ্যালুটা অনেক বেশি হয়ে যাবে, তাহলে আর বেশি হয়ে গেল। আর যখনই বেশি হয়ে গেল এই তারটার, তখন এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি বাই জে, যে একটা কনস্ট্যান্ট, মনে রাখবে একটা কনস্ট্যান্ট। আর এর ভ্যালু যখনই বেশি হয়ে গেল, মানে এই জায়গাতে আর এর ভ্যালু যা, এই তারের মধ্যে বা এই তারের আর এর ভ্যালু যা, রেজিস্ট্যান্স যা, এখানে যে কয়েলড কয়েল রয়েছে তার আর এর ভ্যালুটা অত্যন্ত বেশি, অনেক বেশি তার থেকে। দেখতেই পাচ্ছ এখানে এল এর পরিমাণটা অনেক বেশি, এ এর পরিমাণটা অনেক কম। যত এল এর পরিমাণটা বাড়িয়ে দেওয়া যাবে এবং এ এর পরিমাণটা যত কমিয়ে দেওয়া হবে, তত আর এর ভ্যালুটা বাড়বে। এবং আর এর ভ্যালু যদি বেশি হয়, তখন এই যে এইচ এর ভ্যালু, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আর এর সঙ্গে সমানুপাতিক। তার মানে হচ্ছে কি, আর যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এইচ এর ভ্যালুটা বাড়বে এবং এটা গরম হবে। এটা এতখানি গরম হবে, যেমন ধরো কিরকম গরম না, তুমি একটা স্টোভের পিন বা এমনি একটা আলপিন বা একটা ছুঁচ নিয়ে পরে গ্যাসের আলোতে, গ্যাসের যেটা উনুন, যখনই আগুনের কথা বলছি, উনুনের কথা বলছি, তখনই কিন্তু কাজটা নিজে একা একা করতে যাবে না। টেন্ডার এজের স্টুডেন্ট যারা, টেন্ডার এজ, ক্লাস 10-এর সবাই টেন্ডার এজ, তাদেরকে সাবধান বাণী একটা বলে দিই, যে তোমরা যখনই আগুন নিয়ে কাজ করবে, যখনই কোনো বিপজ্জনক জিনিস নিয়ে কাজ করবে, তখনই যেন সামনে কোনো অভিভাবক, দায়িত্বশীল কেউ যেন থাকেন, যিনি কাজটা দেখবেন। তোমার যদি উৎসাহ থাকে, তুমি করতে পারো,
শেখার জন্য অনেক কিছুই করতে হয়, কিন্তু তখন কোনো রকমের যদি বিপদের সম্ভাবনা দেখা দেয়, তোমার যেন কোনো ক্ষতি না হয় তার জন্য কোনো অভিভাবকের সামনে কাজগুলো করবে। কিরকম কাজটা করবে? না, একটা সরু তারকে নিয়ে যদি তুমি গ্যাসের উনুনে ধরো, তখন তুমি দেখবে তারটা আস্তে 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 তারটা হয়ে যাচ্ছে কি লাল হচ্ছে। যদি খুব বেশি ক্ষণ ধরে রাখা হয় তাহলে ওই যে তারের রংটা লাল থেকে একটু সাদাটে সাদাটে হয়ে আসছে। ভাস্বর বলে ওটাকে। সাদা তো নয়, ভাস্বর, সূর্যের যেরকম রংটা। তো কি হবে না, এই যে তারটা রয়েছে, তারটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি উত্তপ্ত হবে যে তারটা কি হবে, তারটা ভাস্বর হয়ে যাবে। এবং কি হবে, ভাস্বর হয়ে গেলে যা হয়, সেখান থেকে আলো নির্গত হয়। তো তোমরা বোধহয় নাম শুনে থাকবে যে একজন বিখ্যাত বিজ্ঞানী, তার নাম হচ্ছে টমাস, তোমাদের উৎসাহ থাকলে আমি টমাস আলভা এডিসনের গল্প শোনাবো তোমাদের। আলভা এডিসন বলে একজন বিখ্যাত বিজ্ঞানী, আবিষ্কারক। ইনি এইরকম একটা প্ল্যান করলেন যে ইলেকট্রিকের সার্কিট যেখানে রয়েছে, সেই সার্কিটে যদি এরকম একটা তারকে যোগ করে দেওয়া হয়, প্রচন্ড বেশি রোধ যার রয়েছে, সেই তারটা প্রথমত হবে কি, ভাস্বর হবে। এবং আলটিমেটলি যতক্ষণ ধরে ইলেকট্রিক কারেন্ট চলবে, ততক্ষণ পর্যন্ত সেটা আলো বিকিরণ করতে থাকবে। তো উনি করলেন কি, এই যন্ত্রটা তৈরি করতে গিয়ে উনি প্রথমে এরকম একটা তার নিলেন, সেই তারটাকে এরকম করে যোগ করলেন, যোগ করে এর প্রান্ত দুটো বার করে দিলেন, এই জায়গা সিল করে দিলেন, এবং এটাকে একটা কাঁচের একটা ডোম বলা হয়, আমরা ডুম বলি, কাঁচের একটা পাত্র, তার মধ্যে এটাকে মুড়ে দিলেন। এরপরে এটা কিন্তু একবারে হয়নি, কাজটা আমি যত সহজে বললাম, এটা করলেন এটা করলেন এটা হয়ে গেল এটা হয়ে গেল, এরকম করে হয়নি। গল্পটা হচ্ছে এরকম যে, কথিত আছে আর কি, যে টমাস আলভা এডিসন যখন এই কাজটা করেছিলেন, তখন কাজটা করার সময় এতবার তিনি ব্যর্থ হয়েছিলেন এবং এতবার তিনি সফল হয়েছিলেন। এটা ফেল, আর এটা হচ্ছে সাকসেস। এটা হয়েছিল। যাই হোক, গল্পটায় পরে আসছি আমি। যখন এইরকম একটা বাল্ব তৈরি করা হবে, সেই বাল্বটাকে এখানে যোগ করা হবে, সেই বাল্বটা জ্বলতে থাকবে। এটাই ছিল আদি বাল্ব। এবং এই বাল্বগুলো দীর্ঘদিন ধরে এই সিএফএল এবং এলইডি বাল্ব আসার আগে, ফ্লোরোসেন্ট পাইপ, সিএফএল এবং এলইডির আসার আগে এই বাল্বগুলো বহুল প্রচলিত ছিল। এখনো কিছু কিছু জায়গাতে এই বাল্ব প্রচলিত রয়েছে এবং বাজারে এগুলো পাওয়া যায়, দামও কম। তো এগুলো হচ্ছে কি, তাপের যেটা তড়িৎ, তড়িতের যে তাপীয় ফল, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তার একটা সরাসরি প্রয়োগ হচ্ছে এই ধরনের ভাস্বর ল্যাম্প। এবং সেটা উদ্ভাবন করেছিলেন টমাস আলভা এডিসন। এবং এটা আবিষ্কার করার পরে উনি অ্যাকচুয়ালি ইউএস এর মানুষ, এবং ওনার গবেষণার সংখ্যাও অনেক বেশি, অনেক কিছু আবিষ্কার উনি করেছেন। গল্প আছে অনেক কিছু এর সম্বন্ধে, যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে আপনি 999 বার ফেল, এই কথা লিখেই যেটা, আপনি এতবার ফেল করেছিলেন এবং একবার আপনি সাকসেস হয়েছিলেন? উনি অন্য উত্তর দিয়েছিলেন। উনি উত্তর দিয়েছিলেন, না, তা নয়, আমি 999টা উপায় জানি, 999খানা উপায় জানি, যে পথ দিয়ে এগোলে এই ল্যাম্প আবিষ্কার করা যায় না। আর আমি একটা উপায় জানি, যে পথ দিয়ে এগোলে এই ল্যাম্পটা আবিষ্কার করা যায়। কি সুন্দর তার উত্তর, কি অসাধারণ তার প্রতিভা, এবং কি অসাধারণ তার কীর্তি। টমাস আলভা এডিসন না থাকলে
ওনার জন্ম না হলে হয়তো আজকে আমাকে হেরিকেন জ্বালিয়ে বসে থাকতে হতো, তোমাকে তাই করতে হবে। যাই হোক, এটা একটা প্রয়োগ, এডিশন ল্যাম্প। বললাম, কথা দিলাম তোমাদের যে এই গল্প আমি অন্যদিন তোমাদের বলবো। অবশ্যই তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট আসতে হবে। আমাদের যেটা বাঁকুড়া হিন্দু স্কুলের যেটা পেজ রয়েছে ক্লাস 10-এর জন্য, তোমাদের দেখেছি মাঝে মাঝে কিছু মন্তব্য দেখতে পাই সেখানে। তো সেখানে তোমরা যদি রিকোয়েস্ট রাখো, তাহলে আমি টমাস আলভা এডিশনের গল্প তোমাদের শোনাবো, অবশ্যই ফিজিক্সের মতো করে। যাই হোক, এটা তো হলো একটা দিক। এরপর আর একটা আলোচনা করা যাক এই সার্কিটটা নিয়ে। তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। এখন এইরকম একটা বক্স বা সকেট থাকে, সেই সকেটের মধ্যে একটা খুব সরু তার থাকে, খুব সরু তার, একদম সরু তারটা, এবং সেই তারটাকে বলা হয় ফিউজ ওয়্যার। খুব ফ্রেন্ডলি একটা আমি তার আঁকছি, ফিউজ তার। তো এই ফিউজ তারটা কি, যেটা বলছিলাম, যে ধরো এটাতে 15 অ্যাম্পিয়ার কারেন্ট আসে। 15 অ্যাম্পিয়ার আস্তে আস্তে মেন লাইন দিয়ে, ধরা যাক, মনে করো এমন হলো হঠাৎ করে কিছু একটা ঘটনা ঘটলো মেন লাইনে, এটাতে 20 অ্যাম্পিয়ার তার ছিল, 20 অ্যাম্পিয়ার বা বেশি ইলেকট্রিক কারেন্ট চলে গেল। তখন কি হবে না, তখন এই যে তারটা রয়েছে, এই তারটা সরু তার এবং ছোট একটা তার, এর গলনাঙ্ক কম আর রোধাঙ্ক বেশি। এইরকম একটা মেটাল দিয়ে এই তারটা তৈরি করা হয়। গলনাঙ্ক কম, রোধাঙ্ক বেশি। রোধাঙ্ক বেশি মানে এটা বেশি, এটা বেশি মানে রোধ বেশি। মানে কি না, এখানে হিট উৎপন্ন হয়, এখানে হিট তৈরি হয়। আবার হিট তৈরি হয়, হিট যদি বেশি হয়ে যায় তখন গলনাঙ্ক কম, তারটা নিজে গলে যাবে। গলে গেলে কি হবে না, গলে গেলে এই তারটা থাকবে না, ভ্যানিশ, তার রইল না এই জায়গাতে, তার তো উড়ে গেল। ওটা বলে ফিউজ উড়ে যাওয়া, আমরা যেটা বলি ফিউজটা উড়ে যায়, তো উড়ে তো যায় না, গলে যায়। গলে গেলে কি হলো লক্ষ্য করে দেখো, ইলেকট্রিক্যাল সার্কিটটা যে কানেকশনটা ছিল, যেটা মূল তার, এটাকে লাইভ ওয়্যার বলা হয়। এই কানেকশনটাই, এটা যেই যেই না এটা উড়ে গেল, মানে যেই না এটা গলে গেল, গলনাঙ্ক কম বলে গলে গেল, তৎক্ষণাৎ হলো কি, তোমার বাড়ির যে কানেকশন যেটা রয়েছে, বাল্ব রয়েছে, ফ্যান রয়েছে, ফ্রিজ রয়েছে, হিটার রয়েছে, অনেক কিছু রয়েছে রয়েছে সেগুলো বেঁচে গেল। তাহলে জুলের সূত্র যেটা, সেই সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারলাম একটা বৈদ্যুতিক বাতির কার্যপ্রণালী কি, কি নিয়মে সেটা জ্বলে। আর 2 নম্বর হচ্ছে ফিউজ তারের যে কার্যপ্রণালী সেটা কি। যেটা ভুল হয় সাধারণত, ফিউজটা যখন বারবার বারবার উড়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে করে কি, যাতে না উড়ে যায় তার জন্য একটা মোটা তার দিয়ে এটাকে যোগ করে, মোটা তার দিয়ে যোগ করে দিল। ফল কি হবে, তার গলনাঙ্ক, ফিউজ তার বাদ দিয়ে এটা অন্য তার দিয়েই যোগ করে দিল, সেটা ফিউজ তার আদৌ নয়, তার গলনাঙ্ক কম আদৌ নয়। অ্যাকচুয়ালি যখন বাইরের কোনো রকমের প্রবলেমের জন্য কারেন্ট বেড়ে যায়, কিংবা এমনটা হতে পারে যে তোমার ভেতরে যেটা রয়েছে ইলেকট্রিক্যাল কানেকশন, ভেতরে যেটা যেটা ওয়ারিং বলা হয়, সাধারণ কথায় টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে ওয়ারিং বলা হয়, ওয়ারিং এর কোনো জায়গায় ত্রুটি রয়েছে, সেই ত্রুটি থাকার জন্য ইলেকট্রিক কারেন্টটা 15 অ্যাম্পিয়ারের জায়গায় 20 অ্যাম্পিয়ার বা তার থেকে বেশি হয়ে গেছে। সেই ত্রুটি থাকার জন্য কি হচ্ছে, তোমার নিজস্ব বাড়ির মধ্যে লাইন, সেই লাইনের ত্রুটি রয়েছে, সেই ত্রুটি থাকার জন্য কারেন্ট বেড়ে গেছে। কারেন্ট বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে না, তোমার ফিউজটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ফিউজ যাতে নষ্ট না হয় তার জন্য তুমি মোটা তার দিয়ে যখন এই ফিউজ দিয়ে ইলেকট্রিক কারেন্ট আসতে দেবে, 20 অ্যাম্পিয়ার কারেন্ট আসতে দেবে, তখন কি হবে, গোটা ওয়ারিংটাই জ্বলে যাবে, মানে গোটা ওয়ারিংটাই কিন্তু পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আরো বড় ক্ষতি হতে পারে, এমনকি বাড়িতে আগুনও লেগে যেতে পারে। যদি তারের কাছাকাছি কোনো দাহ্য বস্তু থাকে, ধরো বাড়িতে তো কাপড় চোপড়, বই খাতা ইত্যাদি ইত্যাদি, কাঠ ফাট তো থাকেই, সেরকম যদি কোনো জিনিস তারের কাছাকাছি থাকে এবং তার জ্বলতে থাকে, তখন কি হবে
না ইলেকট্রিক্যাল কানেকশনের ত্রুটির জন্যে অগ্নিকাণ্ড ঘটতে থাকে, এবং দেখবে সাধারণত দেখবে কিছু কিছু জায়গাতে যেখানে আগুন লাগার কোনো সম্ভাবনাই নেই, সেই রকম জায়গাতে হঠাৎ করে আগুন লেগে যায়, সেটা মূলত কিন্তু ইলেকট্রিক্যাল কানেকশনের গোলমালের জন্য। যে কারণে এই বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়োজনও রয়েছে, বিষয়টা জানারও প্রয়োজন রয়েছে, এবং শুধু তাই নয়, এই বিষয় নিয়ে সম্যক যদি তোমাদের ধারণা থাকে, তাহলে পরবর্তী জীবনে তোমরা যখন বৃহত্তর জীবনে যাবে, তখন তোমাদের এগুলো নিয়ে হ্যান্ডেল করতে সুবিধা হবে। তাহলে মূলত আমাদের আলোচনা যেটা হলো আজকের ক্লাসটাতে, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। শুধু এইটুকু করে শেষ হবে না, আমরা আরো দু একটা আলোচনা করবো। দেখো, আমাদের ফর্মুলা দিয়েছি আমরা, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। এখন যদি আই অ্যাম্পিয়ারে প্রকাশ করি, আর কে ওহমে প্রকাশ করি, টি কে সেকেন্ডে প্রকাশ করি, এবং এইচ কে জুলে প্রকাশ করি, এইচ কে জুলে প্রকাশ করি, তাহলে এই যে জে যে আছে, এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু 1। তাহলে তখন ফর্মুলাটা হয়ে গেল, তখন জে ইজ ইকুয়াল টু 1 হলে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটাই হচ্ছে তাপ, উৎপন্ন তাপ, এটা হচ্ছে উৎপন্ন তাপ, এবং এটাই হচ্ছে কৃতকার্য। কৃতকার্যকে যখন সময় দিয়ে ভাগ করা হয়, তখন কৃতকার্যকে, কার্য ডাব্লিউ, তাকে সময় দিয়ে ভাগ করলে হয় পাওয়ার, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ফর্মুলা। তাহলে ক্ষমতা সমান কৃতকার্য ভাজিত সময়, এবং উৎপন্ন তাপ সমানই বলেছি কৃতকার্য। ইলেকট্রিক্যাল সার্কিটে যখন এই এই এককটা ব্যবহার যখন করা হয়, তখন উৎপন্ন তাপ মানেই কৃতকার্য। তাহলে ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা সমান হচ্ছে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ বা প্রতি সেকেন্ডে কৃত কার্যকে আমরা বলবো তড়িৎ ক্ষমতা। ব্যাপারটা কি একটু খোলসা করে বলতে গেলে, একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স রয়েছে, অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল যন্ত্র, যে যন্ত্র ইলেকট্রিসিটি দ্বারা চালিত হয় এবং সেখানে তাপ উৎপন্ন হয়, তাকে আমরা বলবো হিটিং অ্যাপ্লায়েন্স। সেখানে 1 সেকেন্ড সময়ে যতটা তাপ উৎপন্ন হয়, বা 1 সেকেন্ড সময়ে ওই যন্ত্র যতখানি তাপ উৎপন্ন করতে পারে, তাকে বলা হয় ওই যন্ত্রের ক্ষমতা বা ব্যয়িত তড়িৎ ক্ষমতা। ব্যয়িত তড়িৎ ক্ষমতা বা ক্ষমতা, সোজা কথা আমরা তিনটে কথাই ব্যবহার করতে পারি: তড়িৎ ক্ষমতা, উৎপন্ন তাপ বাই সময়, বা তড়িৎ ক্ষমতা বা ক্ষমতা। তাহলে পাওয়ার বা ক্ষমতা পি ইজ ইকুয়াল টু এইচ বাই টি, মানে হচ্ছে আই স্কোয়ার আর টি বাই টি, টাইম টাইম ক্যান্সেলড, ইজ ইকুয়াল টু আই স্কোয়ার বাই আই স্কোয়ার ইন্টু আর। তাহলে পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার, পাওয়ারের একক, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এটা একজন মহাবিজ্ঞানী জেমস ওয়াটের নাম অনুযায়ী। তো তোমাদের উৎসাহ থাকলে জেমস ওয়াটের গল্প আমি শোনাতে পারি তোমাদের। তাহলে কিন্তু আমার ওইখানে থাকতে হবে, ছাত্রদের কিন্তু মন্তব্য থাকতে হবে যে আমরা
টমাস আলভা এডিসনের গল্প শুনতে চাই, অবশ্যই ফিজিক্সের মতো করে, গল্প মানে তো গল্প না, নিছক এই গল্পের সঙ্গে আমার অঙ্ক থাকবে, গল্পের সঙ্গে অঙ্ক থাকবে, লেসনটার সঙ্গে কিছু অঙ্কও থেকে যাবে, সে অঙ্কগুলি করতে হবে, নাহলে গল্পটি আবার বোঝা যাবে না। সমস্যা হচ্ছে এটা। তাহলে আমরা যে আলোচনায় এসেছিলাম, পাওয়ার পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। পি ইজ ইকুয়াল টু আই, দেখো অঙ্কের মজাটা কিরকম। পি ইজ ইকুয়াল টু পাওয়ার ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। এটাকে বলতে পারি আই আর হোল স্কোয়ার বাই আর। আবার ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, ওহমের সূত্র, মানে ভি স্কোয়ার বাই আর। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর যেমন একটা সূত্র, তেমনি ভি স্কোয়ার বাই আর একটা সূত্র। আবার পি ইজ ইকুয়াল টু, দেখো আমরা লিখছি আই স্কোয়ার আর ইজ ইকুয়াল টু আই আর ইন্টু আই, মানে ভি ইন্টু আই। তাহলে দেখো আমরা কতগুলো সূত্র পেলাম। পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর একটা সূত্র, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই একটা সূত্র, পি ইজ ইকুয়াল টু ভি আই আর একটা সূত্র। এই তিনটে সূত্রই কিন্তু আমাদের কাজে লাগে অঙ্ক করার। যখন অঙ্ক করব আমরা, তখন এই তিনটে সূত্রই আমরা কাজে লাগাবো, এবং বিভিন্ন সময়ে সূত্রগুলো কিন্তু ইউজ করতে হয়, এবং কোন সূত্র কখন ইউজ করব সেটাও তোমাদের একটা নির্দিষ্ট স্কিল অর্জন করতে হবে, যে এই রকম প্রবলেম তাহলে এটা এইরকম অ্যান্সারটা হবে, এখানে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। যেমন একটা উদাহরণ দিই আমি, ধরা যাক দুটো লাইন আছে। কেমন লাইন না, একটা লাইনে থেকে 220 ভোল্টেজ আসে, মানে 220 ভোল্টেজ লাইন। দেখবে এগুলো আছে বাড়িতে, আমরা যেটা ব্যবহার করি সেটা বলা হয় 220 ভোল্ট। আর ইন্ডাস্ট্রিতে, যেখানে কলকারখানা রয়েছে, ধরো কোথাও একটা খুব কলকারখানা, খুব সিম্পল কলকারখানা যেগুলো, ধরো একটা কোথাও আটা চাকি রয়েছে কিংবা লেদ মেশিন রয়েছে, সেই জায়গাতে 440 ভোল্টেজ। এবং সাধারণত 440 ভোল্টেজ থাকলে সেখানে সাবধান বাণী একটা লেখা থাকে, এইরকম একটা চিহ্ন থাকে, দেখবে এইরকম একটা চিহ্ন থাকে, কঙ্কালের চিহ্ন। হ্যাঁ, এরকম একটা চিহ্ন থাকে, সেখানে 440 ভোল্টেজ লেখা। কেন লেখা থাকে না, এই চিহ্নটা দেখে মানুষ ভয় পায়। 440 ভোল্টেজ যে লাইন, সেই লাইনটা বিপজ্জনক। সেখানে ডোমেস্টিক পারপাসে, অর্থাৎ আমরা বাড়িতে সাধারণভাবে যে লাইনটা ব্যবহার করি, সেই ব্যবহার করার জন্য যতটা না সাবধানতা অবলম্বন করা দরকার, একটা 440 লাইন ইউজ করতে গেলে সেখানে আরো অধিকতর সাবধানী হওয়া দরকার। কারণ সেখানে বিদ্যুতের যেটা মারণ ক্ষমতা, কোনো কারণে যদি ভুল হয়ে থাকে, কেউ শক খায়, তাহলে তার ক্ষতিটা অনেক বেশি হবে, এমনকি তাকে বাঁচানো নাও যেতে পারে। ন্যাচারালি তোমরা 220 ভোল্টেজ 440 ভোল্টেজ ব্যাপারটা কিন্তু মোটেই ছেলে খেলার নয়। অত্যন্ত হিসেব করে, অত্যন্ত সাবধানে ইলেকট্রিসিটি নিয়ে কাজ করতে হয়। তা যেটা মূল প্রসঙ্গ ছিল আমাদের, যে 220 ভোল্টেজ এবং 440 ভোল্টেজ দুটো লাইন রয়েছে। ধরো একটাই বাল্ব রয়েছে আমার, এডিসন সাহেব যে বাল্বটি তৈরি করেছিলেন সেই বাল্বটি আমি এখানেও যোগ করলাম আর এখানেও যোগ করলাম। তাহলে সেই বাল্বের যদি মনে করো, এটা এই যে তার রয়েছে, বাল্বটা জ্বলে তো তারের জন্য, এবং তারের যে উজ্জ্বল হওয়ার কারণটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে যে বাল্বটি তোমার হাতে রয়েছে, সেই বাল্বের রেজিস্ট্যান্সটি তুমি চেঞ্জ করতে পারছো না। এই আর এবং এই আর দুটো আরই কিন্তু সমান, এখানে আর যা আছে এখানেও আর তাই আছে। তাহলে এই জায়গায় যদি বাল্বটা তুমি যোগ করো, তাহলে বুঝতে পারছো যে পাওয়ার সে টানবে, যে পাওয়ার সে ইউজ করবে, যে পাওয়ার কনজিউম করবে, সোজা কথায় কনজিউম করা মানে হচ্ছে কি খরচা করা। এই জায়গায় যদি তুমি ইউজ করে দাও 440 ভোল্টেজে, তখন কিন্তু পাওয়ার ভি স্কোয়ার, লক্ষ্য করে দেখো এটা বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে, তার ডাবল, তার তার স্কোয়ার, মানে 4 গুণ তার কিন্তু পাওয়ার কনজিউম হয়ে যাবে সেখানে। এটা খুব সহজ হিসেব, কিন্তু এর মধ্যে অনেক কমপ্লিকেশন রয়েছে,
অনেক ঝামেলা রয়েছে এখানে, অঙ্কগুলো ডিটেলস না করলে বুঝতে পারা যাবে না। কারণ হচ্ছে কি, যখন এই 4 ভোল্টিতে গেলে তখন ইলেকট্রিক কারেন্ট কত যাবে এখানে দেখতে হবে। হ্যাঁ, এগুলো অঙ্কের হিসেব রয়েছে। তো আজকে এই ক্লাসে অঙ্কগুলো করলে জিনিসটা তোমাদের অনেকটা বেশি হয়ে যাবে। শুধুমাত্র তোমরা সূত্রগুলো জেনে রাখো, তাহলে তাহলে আমাদের যেটা আদি সূত্র ছিল ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা ওহম সূত্র। আরেকটা সূত্র দিয়েছিলাম আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটাও জানতে হবে। 3 নাম্বার আজকে দিলাম এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। আর বিশেষ ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি। বিশেষ ক্ষেত্র মানে কি, যখন আই এর, আর এর এবং টি এর এবং এইচ এর মান যখন আমরা নির্দিষ্ট এককে নিই, তখন জে এর মানটা 1 হয়। এটা বারবার মনে করে দিচ্ছি, জে এর মানটা কিন্তু 1 সবসময় নয়। জে এর মানটা একক অনুযায়ী পরিবর্তিত হয়। আর যে নতুন সূত্র শেখানো হলো ইলেকট্রিক্যাল পাওয়ার সংক্রান্ত, সেটা পি ইজ ইকুয়াল টু, একটা হচ্ছে আই স্কোয়ার আর, অথবা ভি স্কোয়ার বাই আর, অথবা ভি ইন্টু আই। এই 3টে সূত্রই কিন্তু কাজে লাগে। আমাদের যে শেষের ডিসকাশনটা হচ্ছিল, সেই ডিসকাশনটা ক্লিয়ার করার জন্য আমাদের এই সম্বন্ধে ক্লিয়ার নলেজ থাকা দরকার। না হলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ারলি বোঝানো যাবে না। এই আলোচনাটা আপাতত আমাদের বাদ রইল। তাহলে এই ক্লাসে তোমাদের যেটা আমি মূলত জুল সূত্র আর বৈদ্যুতিক হিটারের কাজকর্ম, বৈদ্যুতিক বাতির যে ক্রিয়া প্রণালী, ফিউজ তারের ক্রিয়া প্রণালী, ফিউজ তারটা কেন নিম্ন গলনাঙ্কের নেওয়া হয়, উচ্চ রোধাঙ্কের নেওয়া হয়, এবং বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে, বৈদ্যুতিক ক্ষমতার যেটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, সেই সম্বন্ধে শুধুমাত্র আলোচনা করতে পারলাম। এটা তোমরা ভালো করে পড়ার পরে পরের ক্লাসে আমরা এই জুলের সূত্র সংক্রান্ত আরো কিছু আলোচনা করব, এবং সেই আলোচনাগুলো হবে মূলত ম্যাথামেটিক্যাল, অর্থাৎ গাণিতিক প্রশ্নাবলী সংক্রান্ত। তোমরা তোমাদের যেটি টেক্সট বই, সেই টেক্সট বইটি তোমরা ভালো করে পড়বে, এবং পড়ার পরে তোমাদের যদি মনে হয় যে আমাদের এই বিষয়গুলো আরো কিছু জানার দরকার রয়েছে, বা আমাদের এগুলো মিস হয়ে গেছে, এগুলো আমরা জানতে ইচ্ছুক, তোমরা আমাকে জানাতে পারো। আমি সেগুলো উত্তর তোমাদের দেবো ভিডিওর মাধ্যমে। এবং ক্লাসটি আমাদের এখানেই আপাতত শেষ হচ্ছে। যেটা বলছিলাম যে বাতির ব্যাপারটা, যেটা আলভা এডিসন সাহেব, টমাস আলভা এডিসন সাহেব যে বাতিটি তৈরি করেছিলেন, সেই বাতিটি এখনো প্রচলিত রয়েছে, কিন্তু তার পরিবর্তে আমরা এখন এলইডি এবং সিএফএল ব্যবহার করছি। কেননা এলইডি এবং সিএফএল ব্যবহার করলে যেটা বৈদ্যুতিক ক্ষমতা যেটা ব্যয় হয়, এই যে শেষে যেটা আলোচনা করছিলাম, এই ক্ষমতা যেটা ব্যয় হয়, সেই ক্ষমতা অনেক কম ব্যয়িত হয়, অনেক কম ওয়াটের। আর 2 নম্বর হচ্ছে কি, সেখানে আলো দেওয়ার যে ক্ষমতা, যেটা আলো দীপন প্রাবল্য সৃষ্টি করার, যেটা ওটাকে বলে, একটা বাতি কতটা আলো দিচ্ছে, কতটা ভিজিবিলিটি বাড়ছে একটা রুমে, সেটা কিন্তু সিএফএল বা এলইডির বেশি। তার জন্য এখন এলইডি এবং সিএফএল বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আপাতত এখানে শেষ হলো।